নমিনেশন না দিতেন তাহলে আজকে আমি হয়তো এই মেয়রের পদে আসতে পারতাম। তারপরে যিনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আমার রাজনৈতিক গুরু, এই সিলেট বিভাগের উন্নয়নের রূপকার সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। উনি আমার নির্বাচিত হওয়ার আগে ছিলেন, আর নির্বাচিত হওয়ার পরে যিনি আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, তিনি হচ্ছেন এই সিলেটের আরেক কৃতি সন্তান, সিলেটের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিদ। পরবর্তীতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন MA মান্না পরিকল্পনা মন্ত্রী। আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যার সঙ্গে আমি এই পরিষদের প্রথমে আমি এই নগরেতে কিন্তু আমি প্রথমে কাউন্সিলর ছিলাম এবং তিনি ছিলেন আমার মেয়র, সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরান। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আরেকজন সিলেটের জনগণের ভোটে নির্বাচিত পৌর চেয়ারম্যান জনাব আফম কামাল শাহ। তারপরে আমি স্মরণ করছি সিলেটের স্বাধীনতার পর প্রথম পৌর চেয়ারম্যান জনাব বাবরুল হোসেন বাবু। এছাড়াও এই সিলেটের যারা অনেক গুণীজন আমরা হারিয়েছি, এখন আমরা সত্য কথা বলতে সিলেট বিভাগ রাজনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে আমাদের একটি বিরাট একটা গ্যাপ হয়ে গিয়েছে, অভাব হয়েছে। সিভিল সার্ভিসে আমাদের কোনো লোক নেই, পুলিশে আমাদের কোনো লোক নেই, মিলিটারিতে আমাদের কোনো লোক নেই, কোনো সেক্টরে আমাদের লোক এখন যেটা আছে অতি সামান্য। এবং আমরা সবাই প্রবাসমুখী, প্রবাসে আমাদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করতেছে, ভালো পজিশনে যাচ্ছে ঠিক, কিন্তু আমরা এখানে শূন্য হয়ে যাচ্ছি। আমাদের সেই চেষ্টা করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে লেখাপড়া করছে তারা যেন দেশে এসে তাদের এই মাতৃভূমিকে তারা যেন মেধা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা যেন এইসব সেক্টরে তারা ঢুকে আমাদের শূন্যতা। সিলেটবাসী হয়তো জানেন না, গত কয়েক বছর বাংলাদেশ স্বাধীনতার পর আমাদের কয়েকজন অর্থমন্ত্রী থাকার কারণে আমাদের উন্নয়নের যে একটা ধারাবাহিকতা ছিল সেটা কিন্তু ছিল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার। মাদারদ্দিকে বলেন, এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়ের একটি জায়গা। ওই জায়গায় আমাদের লোকজন ছিলেন বলেই আমরা প্রজেক্ট গেলে আমরা হয়ে আসতো, যেটা এখন আসতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আমার বিশ্বাস আজকে যিনি নির্বাচিত হয়েছেন, আজকের এই উপস্থিতি, বিশেষ করে আমি গত 10 বছরে আজকে ধন্যবাদ জানাই সিভিল প্রশাসনের, পুলিশ প্রশাসনকে, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে, যে আজকে 10টি বছর পরে হলেও আজকে আনোয়ারুজ্জামানকে কেন্দ্র করে আজকে এইসব কর্মকর্তারা অন্ততপক্ষে তাদের পদধূলি এই নগর ভবনে আসছে। এটার জন্য নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা। আমি অনেকবার দাওয়াত দিয়েছি, কিন্তু জানি না 10 বছরে তাদের কাউকেই এই এরিয়ার মধ্যে
পদবি পাইনি, বরং আমি নিজে জেলা প্রশাসক থেকে শুরু করে অ্যাসিল্যান্ডের অফিস পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে থানার ওসি পর্যন্ত গিয়েছি, কারণ আমার কোনো গতি নাই, আমার এলাকার কাজের জন্য আমার যেতে হয়েছে। ওইখানে আমি আমার পজিশনকে আমি বড় করে দেখিনি। সিলেটকে যেভাবে দেখুন, সিলেট কিন্তু শিল্প এলাকা নয়। সিলেটের যে এই সিটি কর্পোরেশনের রিসোর্স একমাত্র পাবলিক ট্যাক্সের পয়সা, অন্য কিছু নেই। সিলেটের সিটি কর্পোরেশন যদি স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে হয়, তাহলে এই সিলেট সিটি কর্পোরেশনের আয়ের ব্যবস্থা করতে হবে, তা না হলে সাস্টেন করা সম্ভবপর হবে না। আমাদের এখান থেকে যে কোনো প্ল্যানই যায় না কেন, কোনো প্ল্যানই যখন মন্ত্রণালয়ে যায়, বাছাই কমিটিতে যায়, প্ল্যানিং সেলে যায়, তখনই গিয়ে দেখা যায় শুধু কলম নিয়ে বসে থাকেন এই প্রজেক্টটা কতভাবে কাটা যায়। ওইখানে যদি আমাদের লোক থাকতো, তাহলে আজকে আমাদের এই অবস্থা সৃষ্টি হতো। তা আমি কয়েকটি কথা আজকে, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম এই সিলেট সিটি কর্পোরেশনে, তখন আমার হাতে টাকা ছিল, আমি পেয়েছিলাম রাজস্ব খাতে আমি পেয়েছিলাম 2,93,72,605 টাকা 11 পয়সা, আর উন্নয়ন খাতে পেয়েছিলাম 8,98,47,504 টাকা 21 পয়সা, আর বিদ্যুৎ লোন ছিল 35 কোটি টাকা। এবার আমি আমার আনোয়ারুজ্জামানের হাতে আমি উন্নয়ন খাতে রেখে যাচ্ছি 140,44,70,177 টাকা 33 পয়সা প্লাস। গত পরশু আমি তারেও বলছিলাম, যেখানে আমরা সিলেটের উন্নয়নের ব্যাপারে কিন্তু যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি তারা বলছি তুমি কথা বলো, কারণ এই তফসিল ঘোষণার আগে সব এমপি মন্ত্রীরা বাটাবাটি করে দিচ্ছেন। তো এখানে মোটামুটি আমি ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সহ। আমি গতকালকেই মিটিংয়ে গিয়েছিলাম এবং মিটিংয়ে আমরা আরও 39 কোটি টাকা অনুমোদন নিয়ে আসছি। এর জন্য ধন্যবাদ আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়। নিজস্ব যে আয়, সেই রাজস্ব আয় খাতে আমি রেখে যাচ্ছি 14,63,63,548 টাকা 7 পয়সা। আমি আমার এই নগরের যে সকল উন্নয়ন আমার 2 টার্মে আমাদের পরিষদ করতে যেটুকু হয়েছে, সব কৃতিত্বের দাবিদার এই নগরবাসী। আমি এবং আমার পরিষদকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এই সিলেটের প্রিয় নগরবাসী। এই নগরবাসী বাংলাদেশে এক্সাম্পল সৃষ্টি করেছে যে সরকারের এই সিটি কর্পোরেশনের রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে তাদের ভ্যালুয়েবল ল্যান্ড, তাদের দোকান, তাদের মার্কেট, তাদের বাসা, তাদের বাড়ি সব কিছু ত্যাগ করে মাসের পর মাস তারা কষ্ট করে তাদের জমি দিয়েছেন। গড় ভাঙ্গা আমরা ওয়াল করতে দেরি হয়েছে নানাবিধ কারণে। এটার ঋণ আমরা সিলেটবাসী বা আমার পরিষদ, আমরা নগরবাসীর কাছে এই ঋণ পরিশোধ করতে পারবো না। আমরা একটু স্যালিউট জানাই আমাদের এই নগরবাসী, তারা এই সহযোগিতা করেছেন বলেই আজকে এটুক করতে পেরেছি। আমি আমার পরিষদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার কর্মকর্তা কর্মচারী সহ, বিশেষ করে আমার সিটি কর্পোরেশনের
উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারাই থাকেন না কেন তারা তো সর্বাত্মক সহযোগিতা করেছেন। তার পাশাপাশি যারা ভোর রাত থেকে শুরু করে রাত দিন পর্যন্ত যারা ময়লা টয়লা পরিষ্কার করে এই নগরকে তারা পরিচ্ছন্ন রেখেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য আমাদেরকে, এবং বিদ্যুৎ বিভাগ, জালালাবাদ গ্যাস, টিএনটি এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এলজিডি, তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। ফরেস্ট শিক্ষা বিভাগ, এর জন্য আমি তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই নগরবাসীর পক্ষ থেকে। আমি আরেকটা কথা বলতে চাই, আনোয়ার জামানের জন্য সুবিধা হবে, আমি এবং আমার পরিষদ আমরা যেদিন থেকে শপথ নিয়ে, যেখান থেকে আমি নমিনেশন পাই না কেন, শপথ নেওয়ার পরে আর কোনো আইডেন্টি থাকে না। একটাই আইডেন্টি, আপনি পার্ট অফ দি গভর্নমেন্ট এবং আপনি সকলের জনপ্রতিনিধি, সকল ধর্ম বর্ণ সকলের, এবং এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এই প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান, এটা আপনার কাছে আমানত, সেই আমানতকে আপনি ধরে রাখবেন, এটা আমার বিশ্বাস। এবং আমি 10 বছর এবং এর আগে 5 বছর এই নগরীতে বিভিন্ন পর্যায়ে কাজের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। যখন ডাক দিবেন এই নগরের উন্নয়নে, আমরা সবাই আপনার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা। মনে রাখতে হবে, একটি প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্নমুখী সুবিধাবাদীরা এসে ডানে বামে অনেকভাবে প্রলোভন কথা বলবে, কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন একা একা। কারণ মুখোশধারী অনেক তেলবাজ কিছু লোক আছে, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এমন ভাবে তারা এসে কথা বলবে। আপনার খুব ভালো একজন অফিসারকেও আপনার এমন ভাবে তার বিরুদ্ধে বলবে, তখন আপনি হয়তো না জেনে তার বিরুদ্ধে। কিন্তু আমার কথা হলো, আপনি অভিজ্ঞ মানুষ, বয়সে ছোট হলেও এই আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম প্রথম দিনেই যেভাবে দেখেছেন, আমার বিশ্বাস নগরকেও সেইভাবে সামনের দিকে নিয়ে যাবে। এবং যেখানে সরকারের সর্বোচ্চ মহলে আপনার একটা অবস্থান রয়েছে, সিলেটের মানুষেরও প্রত্যাশা, সেই জায়গায় আপনার নেতৃত্বে এই নগর আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বন্যাত্তরকালে সিলেটে এসেছেন এবং তিনি মেয়র ভালো কাজ করছে বলে যে প্রশংসা করেছেন, সেটা আমি হয়তো জনগণের প্রতিনিধি, কিন্তু এটার সব প্রশংসার দাবিদার এই নগরবাসী, এই সিটি কর্পোরেশনের পরিষদের কর্মকর্তা কর্মচারী। এটা আমাদের বিরাট প্রাপ্য। আমরা বিগত 10 বছরে বাংলাদেশে সবকটি সিটি কর্পোরেশনের মধ্যে চারবার আমরা কর্মসংস্থানে প্রথম স্থান অধিকার করেছি। আমরা 20টি প্রতিষ্ঠানের মধ্যে সব সময় আমরা দ্বিতীয় ছিলাম, এবার আমরা প্রথম হয়েছি। এটা আমাদের এই নগরবাসীর সহযোগিতার কারণ। আমি আপনাকে বিদায় দেওয়ার আগে বিদ্যুতের বিল 30 কোটি টাকার মতো বকেয়া ছিল, সেটা 30 জুনের মধ্যে আমরা সম্পূর্ণরূপে পরিশোধ করেছি। আমি আশা করি আমার পরে আর কোনো দেনা পাওনা আপনার সঙ্গে এসে বলবে না, তবে প্রজেক্টগুলো সম্পর্কে আপনাকে দৌড়ঝাঁপ করতেই হবে। কারণ আজ থেকে 4 বছর আগে এই সিলেটের মানুষের বিশুদ্ধ খাবার পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সমস্ত প্রসেসিং করে ডিপিপি করে
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পর্যন্ত গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই ডিপিপি পড়ে আছে, যেখানে সিলেটের মানুষের পানির চাহিদা অনুযায়ী আমরা মাত্র 35 থেকে 40% মানুষকে পানির ব্যবস্থা করতে পারছি। আগামী সামনে এই খরা মৌসুমে দেখবেন ওয়াটার লেভেল অনেক নিচে চলে গেছে। ওনারা বলছেন ওয়াসা হলে পরে এটা হবে। আমি দাবি করেছিলাম ওয়াসা হলে পরে সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখা অটোমেটিকই ওয়াসার সঙ্গে চলে যাবে। এর আগে আমরা এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশন হলে পরে গত বছরে যদি এটা পাস হইতো তাহলে আজকে আমরা 2000 কোটি টাকা থেকে সেভ হইতো, কারণ ইতিমধ্যে সকল জিনিসপত্রের দাম বেড়েছে, জমির দাম 3 গুণ বেড়েছে। আজ পর্যন্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই শুধু প্ল্যানিং মিনিস্ট্রিতে যাবে বলে এটা পড়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সিটি কর্পোরেশন 27টা ওয়ার্ড থেকে 42টি ওয়ার্ড, নতুন ওয়ার্ডগুলো সম্পূর্ণরূপে ইউনিয়ন পরিষদে ছিল সম্পূর্ণ, এরা কিন্তু এখন ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু তাদের নাগরিক সুবিধাটা যদি ইমপ্লিমেন্টেশন না হয় স্বাভাবিক কারণে এর প্রতিক্রিয়াটা আপনাকে বুঝতে হবে। এর জন্য গতকালকে আজকে সকালেও যেটা আপনি পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ করেছেন, আমি 4 দিন ওনাকে বলেছি মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট থেকে পিসিবি পাস করে, এটা যাই হোক এখন শেষ পর্যন্ত আপনি বলাতে এইটা যদি এই 9 তারিখের 1 তারিখে পাস হয় তাহলে আমাদের এক্সটেনশন এরিয়া অন্তত 40% কাজ করা সম্ভব। সিলেট সিটি কর্পোরেশনের সম্পদ 0 কোটায় চলে গিয়েছিল, নিজস্ব সম্পদ ব্যাহত হয়েছিল, বিভিন্নভাবে হাতছাড়া হয়ে গিয়েছিল। সেটা আপনার জ্ঞাতার্থে বলছে, আপনার পরিষদের সকল সদস্য আমাদের সম্মানিত নাগরিকরা আছেন, আমরা 60 to 70% আমাদের সম্পদ আদালতের মাধ্যমে আমরা সেটা সংগ্রহ করে এখন প্রায় 9 থেকে 10,000 কোটি টাকার সম্পদ আমরা সিলেট সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমাদের খেলার মাঠের জন্য প্রস্তাবনা রয়েছে 4টা খেলার মাঠ, 4টা গরুর হাট এবং সিলেটের যে কি বলে অন্যান্য আদার ফ্যাসিলিটি, এগুলো সবগুলো পাইপলাইনে আছে। আপনার চাইলে কোনো জায়গায় হয়তো যদি যেতে হয় আমি আপনাকে পেপারস দিয়ে সবকিছু দিয়ে সহযোগিতা করব, যাতে সেই ক্ষেত্রে নতুন মানুষ হিসেবে এখানে আসলেও আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে যাতে আপনি এটা কন্টিনিউয়াস করে যেতে পারেন, যাতে এই সিলেট আমার সিলেট, এই সিলেট আপনার সিলেট, এই সিলেট নগরী আমরা সকলের এই সিলেটকে সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যে 5 বছর মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছে। আমার অভিজ্ঞতার আলোকে বলছি, একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের যখন জমি অধিগ্রহণের জন্য যখন কথা বলা হয় তখন জমি অধিগ্রহণ করতে করতে আর এই ডিপিপি পাস করতে করতে 5 বছর শেষ। তাহলে মেয়র যা বলবে, কিন্তু এই জেলা প্রশাসন আর মিনিস্ট্রিতে হাঁটতে হাঁটতে এখানে এই সময় শেষ। এর জন্য কৌশলী হতে হবে যে সরকারি কর্মকর্তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আপনি জানবেন আমার বিশ্বাস। সরকারি কর্মকর্তাদেরকে কাজ করতে হলে কৌশলী হতে হবে, তাদেরকে তাদের সহযোগিতা নিতে হবে, আবার তাদেরকে নিজের মধ্যে রাখতে হবে। তা না হলে আইন কত প্রকার কি আপনি ভালো করে বুঝতে হবে। কাজ হয়ে যাবে, হয়ে গেছে এই কথায় বসে থাকলে হবে না। ফজরের নামাজের পরে উঠতে হবে, রাত্রে 12টা 1টা পর্যন্ত পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে দেখতে হবে, তাহলেই দেখবেন চার আর পরিবর্তন। কমিশনার সাহেবরাও সজাগ থাকবেন, যখন মেয়র
যখন দরজায় গিয়ে নক করবেন সকাল 7টা 7:30টায়, দেখবেন অনেক কাউন্সিলররা 10-11টার গ্রুপ আস্তে আস্তে ভেঙে যাবে, ওনারাও উঠতে বাধ্য হবে, মেয়র উঠতে হবে। রাত্রে গিয়েও ডাকবেন, কারণ সময় থাকে না। আমার অভিজ্ঞতা আলোকে বলছি, একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে দেখা যায় যে আর একটা সময় চলে যায়, বহু ধরনের অসুবিধা আছে। আমার একটা শেষ ইচ্ছে, আমরা এই সিলেটের সুমানিঘাট এবং কালীঘাটের এই যে সার্কিট হাউসের সামনে যত আড়তদারি ব্যবসা, সব আড়তদারি ব্যবসাকে আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়ে রেখেছি, সমস্ত কিছু করে। কিন্তু ওই যে জেলা প্রশাসনের এখান থেকে এইটা বিভিন্ন রিপোর্টের পরিপ্রেক্ষিতে পায়ে দেরি হয়ে যাচ্ছে। মোটামুটি সব ফাইলের এটা আমরা প্রস্তাব দিয়েছি। দক্ষিণ সুরমায় ট্রাক টার্মিনালের পাশে 20 একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে সব আড়তদারি ব্যবসা ওইখানে চলে গেলে তখন আর এই ট্রাক বড় বড় এই রাস্তাগুলোকে এখানে যে শহরটা পরিষ্কার হয়ে যাবে, তখন আমাদের এই শহরটাকে একটা সুন্দর শহরে পরিণত হবে। এটার জন্য সমস্ত কাজ ঠিকঠাক আছে। কাজে আমি একদিনে সব কথা বলা যাবে না, কিছু রাখলাম। আর প্রত্যাশা অনেক বেশি, কিন্তু একটা কথা বলে রাখি, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা যেমন থাকে, জনপ্রতিনিধিরা প্রত্যাশায় কাজ করা, কিন্তু পাশাপাশি সমালোচনা না করে সহযোগিতা দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলছিলাম, আপনি বেশি বদলুন, সব আপনি আপনি হইয়া তারা আপনারা যে বুঝ দেয় আপনি আচ্ছা ঠিক আছে হইয়া, এইভাবে হবে না। গর্ষীয় জায়গা যায় না, মুগের এত না লইল। কাজে আমার বিশ্বাস সিলেটের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি অটুট থাক। সিলেটের সম্প্রীতিটা যেন সমৃদ্ধশালী হয়। এখানে দেখছি আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন, 2জন এখানে আসছেন, আমি তাদের দোয়া নেই। একজন এলো বিশিষ্ট চাকর শিল্পপতি, আজকে ইয়াং লাগতেছে জনাব রাগিব আলী সাহেবকে, মনে হচ্ছে যেন তিনি 28 বছরের তরুণ যুবক। আর ওইদিকে আমাদের চাচা আমাদের হাফিজ মজুমদার সাহেব, দেখছেন নি যে বয়সে কথা বলছে, এখনো লাগে 30-35 বছর। আমার মনে হয় ওনারা আল্লাহ তাআলা, উনি একজন শিক্ষা অনুরাগী। এই সিলেট শহরের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, চমৎকার। এই ধরনের আমাদের অনেক লোক চলে গেছে, যারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলকে দীর্ঘায়ু করো। আর কামরান ভাইয়ের ওয়াইফ এখানে আমার সামনে বসা, আমাদের বড় বোন ভাবি, দোয়া করে। আজকে আমার ভালো লাগতেছে, আমাদের সকলের মধ্যে 3জন আছেন, 3 মেয়রের বউ, এর মধ্যে সবচেয়ে মুরব্বী আছেন আসমা কামরান, এরপরে আছে আমার আনোয়ারুজ্জামানের ওয়াইফ, আমার বোন এবং আমার ওয়াইফ। তারা 3জনে এই যে মিলন, এই যে প্রত্যাশা, দেখা যায় এটা আমাদের সিলেটের সব ক্ষেত্রে এটা রেকর্ড হয়ে থাকে। আমি মেয়র এবং তার পরিষদের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করি। সবাইকে যেন আল্লাহ তাআলা তাদের যে কমিটমেন্ট নিয়ে কাজ করার জন্য তারা নির্বাচিত হয়েছেন, তারা যেন সেইভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। আর আবারও বলছি, কাজ করতে গেলে সমালোচনা হবে। এই সমালোচনার দিকে শুধু বিবেককে ঠিক রাখবেন যে আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা। যদি বিবেক ঠিক রাখে আপনি কাজ করেন, কিছু প্রতিবন্ধকতা থাকবে, কিছু এইগুলাকে আর প্রভাবশালীদের বয়ে যদি আপোষ করা হয় তাহলে হবে না। কোনো প্রভাবশালী না, একদম সিরাতুল মুস্তাকিম হিসেবে কাজ করেন, দেখবেন আমি যা করেছি তার 10 গুণ বেশি আপনি করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আমাদের সহায় হন। এই দেশটা যেন একটি শান্তির দেশে পরিণত হয়, এই নগরী যেন একটি শান্তির নগরী পরিণত হয়, এটাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সদ্য বিদায়ী মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে, তার এত সুন্দর বক্তৃতার জন্য।
সম্মানিত সুধী মণ্ডলী।